তনুশ্রীর বিয়ের কথা শুনে নিজেই বিয়ের পিঁড়িতে বসে পড়লো অনিন্দ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা তনুশ্রীর বিয়ের ব্যাপারে অনিন্দর বাবা বলছে, আমার না একটা কালিক ছিল, তার একটা ছেলে আছে খুব ভালো, তাকে যদি তনুশ্রীর ব্যাপারে বলি বিয়ে ঠিক করি তাহলে কি মন্দ হয়? কি আনন্দী? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা। আর তারপরেই দেখা যাবে অনিন্দকে রাগানোর জন্য অনিন্দর বাবা বলতে থাকে, আসলে ছেলেটি না খুব ভালো আর ডক্টর, ভালো ডক্টর, অনিন্দর থেকেও বড় ডক্টর। আর এদিকে অনিন্দ তো খুব রাখতে থাকে। অনিন্দর বাবা বলতে থাকে যে আমি আমার মেয়েকে অনেক বড় করে বিয়ে দিব, অনেক বড় ধুমধাম করে বিয়ে দিব। অনিন্দকে রাগানোর জন্য অনিন্দর ব্যাপারে অনেক কথাই বলতে থাকে। অনিন্দ খুব বেশি রেগে যায়। এদিকে অনিন্দর মাও রেগে যায়। অনিন্দর মা তখন বলতে থাকে, কি বলছো কি তুমি? তখন তো রাগের মাথায় বলেছিলে, তাই বলে কি তুমি সত্যি সত্যি বিয়ে দিবে? রাধি এসে বলতে থাকে, কি হচ্ছে এখানে, কি নিয়ে কথা হচ্ছে, আর উনি কে? এরপর দেখা যাবে আনন্দী বলতে থাকে, স্যার আপনি এসেছেন ভালোই হয়েছে, উনি কেউ না, যা করার আপনাকেই করতে হবে স্যার। আচ্ছা স্যার আপনি দেখুন তো আরো ভালো কেউ আছে কিনা। আরে বাবা, তনুশ্রীদের বিয়ে বলে কথা। তনুশ্রী আনন্দীর হাতটা টেনে বলতে থাকে, আনন্দী অনেক তো হলো, এবার থামো না, আমার ভালো লাগছে না। এরপর অনিন্দর বাবা বলতে থাকে, আচ্ছা তনুশ্রী যা হয়েছে আমাদের কারোরই ভালো লাগছে না, ভালো লাগার কথাও নয়। তো আনন্দী যেটা বলছে সেটা ঠিকই বলছে, আমার তো সম্বন্ধ আছে এই বিষয়টা। এই আদি দেখতো, তোর হাতে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে বলতো, তো দেখছি। রাখবি তনুশ্রী কিন্তু এই বাড়ির মেয়ে, এখন এই বাড়ির মেয়েদের যেমন ভাবে ঘটা করে বিয়ে হয়, তনুশ্রীর বিয়েটাও ঠিক সেভাবেই হবে। আদি কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কাকুমণি তুমি যে কথাটা বলছো ভেবে বলছো তো? তারপরে অনিন্দর বাবা বলতে থাকে, আচ্ছা দেখ, মেয়েটার উপর তো আর কম ধকল যায়নি, কম জ্বর তো বয়ে যায়নি, অনেক কিছুই মেয়েটাকে সহ্য করতে হলো। আমি বরং ওকে ফোনটা করেই ফেলি। এই বলে দেখা যাবে অনিন্দর বাবা বন্ধুকে ফোন করে সবটা জানায়। অনিন্দ রেগে তনুশ্রীর কাছে আসে, এসে বলতে থাকে, মজা তাই না তনুশ্রী, একবার বিয়ে করবে, নতুন বর নতুন ঘর, হাততালি দেয় আর বলতে থাকে বড়ই মজা হবে। তখন তনুশ্রীও তার উচিত জবাব দিয়ে দেয় আর বলতে থাকে, ও মা, এতদিন ধরে তো খুব বড় বড় কাজ তোমাদের সাথেও হচ্ছে, আর আমার জীবনেও একটু বাড়িয়া কিছু ঘটুক, সুযোগ, সবার জীবনেই তো একটু সময় এর মধ্যে সুযোগ পাওয়া উচিত তাই না? অনিন্দ বলে, তোমার লজ্জা করছে না কথাগুলো বলতে? আর তখন বলে, ঠিক কেন লজ্জা করবে বলো তো, আমি কি কিছু ভুল করছি নাকি? তো যা করছি ডিভোর্সের পরে এই বাড়ির বড়দের সম্মতিতেই করছি, আমার মতো তো নয় লুকিয়ে চড়িয়ে ফ্লড মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে তাকে বিয়ে করা, বিয়ের পিড়িতে বসে তুমি সবার নাক কাটিয়ে দিলে। আর তখন বলে, এনাফ, আমি তোমার মুখ থেকে আর এই সমস্ত কথা শুনতে চাই। তোর মা বলতে থাকে, সাপের 5 পা দেখেছে না, একদম লাই পেতে পেতে মাথায় চড়ে বসেছে, ভুলেই গেছে ওর যোগ্যতা কি। মুহূর্তে যদি ওকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কোথায় গিয়ে বসবে যে জানে। এখানে এসে এখানে যা সমস্ত জিনিস করছে এগুলো বাপের বাড়িতে গিয়ে করতে পারবে? এখন আনন্দী বলতে থাকে, নরম মাটিতে আঁচড় দিতে খুব ভালো লাগে তাই না কাকিমণি? আসলে ব্যাপারটা সহজ তো, ঠিক যে অধিকারে আপনি এ বাড়িতে আছেন তনুশ্রী দিও না সেই অধিকারী এই বাড়িতে আছে। অবশ্য তনুশ্রী দিয়ে কিন্তু একটা প্রমোশন হয়েছে, এখন এটা শুধু তনুশ্রীদির শ্বশুর বাড়ি নয়, এটা বাপের বাড়ি। আপনি কি জানি বললেন যে ফুটানি তো তনুশ্রীদি চালিয়ে যেতে পারছে, আপনি বরং একটু বুঝে শুনে কথা বলুন, কারণ এটা তো আপনার শ্বশুর বাড়ি, বলা তো যায় না কখন কি রকম কায়দায় চলে আসেন। আর তখন বলে, খুব চেটাং চেটাং কথা বলছো তুমি না বাবু, না বুঝে একটা ভুল করে দিয়েছে, সুযোগ পেয়েছো তাই না? সাথে সাথে এই বাড়ির লোকজন তোমাদেরকে লাই দিয়ে যাচ্ছে, তার জন্য এত সাহস হয়েছে। হয়তো বাড়ির বোর বিয়ের আয়োজনের সাহস তোমার হতো, লোক সমাজে দাঁড়াতে পারবে তো? আর তখন আনন্দী বলে, ও মা, আপনার বাবু না বুঝে বাইরের মেয়ের সাথে যা করেছে সেটাও তো সমাজে দাঁড়িয়ে পারবে না। আরো অনেক কথা বলতে লাগলে আদি তখন হাত ধরে আনন্দী টেনে ঘরে নিয়ে আসে, বলতে থাকে, আপনার সাথে কথা আছে। আর তারপরে দেখা যাবে ঘরে এসে দরজাটাও লাগিয়ে দেয় আনন্দের হাত ধরা অবস্থায়। বলতে থাকে, আপনার হাত ধরে দরজাটা লাগানোর কিসের জন্য জানেন তো? আসলে আমি যদি দরজাটা লাগাতে যাই সেই মুহূর্তে আপনি পালিয়েও যেতে পারেন, তার জন্য আপনার হাতটা ধরেই দরজাটা লাগালাম। তখন বলতে থাকে, এই যে এবার বিষয়টা হচ্ছে
আর তখনই দেখা যাবে হাঁ করে তাকিয়ে থাকে আনন্দী আদির মুখের দিকে। আদি তখন দেখে বলতে থাকে, কি হলো এভাবে তাকিয়ে আছেন? এরপর বলতে থাকে, যতই ঝামেলা হোক আর আপনি এভাবে নিয়ে এসেছেন, আপনি আমাকে বকুন কাটুন যাই বলুক না কেন, কিন্তু আপনার প্রতি কিন্তু আমি ফিদা হয়ে গেলাম। এরপর বলে, ফিদা মানেটা কি? আর তখন বলে, এই যে দেখুন, আপনি সবার সামনে থেকে আমার হাতটা ধরে আমাকে টেনে ঘরে নিয়ে এসেছেন, এরপর হাতটা ধরেই দরজাটা লাগিয়েছে। সত্যিই স্যার, আজকে যদি আমাদের ঘরে একটা তালা থাকতো তো চাবিটা হারিয়ে যেত। এই বলে একটা গান গাইতে থাকে, বলতে থাকে, এই গানটা না আমি গাইতাম। আদি তখন বলে, আচ্ছা আনন্দী, কি হচ্ছে এইসব? আপনি কি বলতে চাইছেন বলেন তো? আনন্দী, নিচে এরকম একটা ক্রাইসিস আর আপনি তার মধ্যে ঘরে এসে গান গাইছেন, এমনটা করতে পারেন না। আর তখন বলে, হামদুমটাই তো সব স্যার, আমি সবকিছু করতে পারি, হামদুমের জন্যই তো যত অশান্তি, বুঝতে পারছেন না? যাক আপনাকে বুঝতে হবে না। মাঝেও যে আপনি এরকম ভাবে হিরোর মতো করে আমার হাতটা টেনে নিয়ে এসেছে, দরজাটাও ধাম করে লাগিয়ে দিলেন, আমারও না ধাপ করে লেগেছে। তখন বলে, কি বলতে চাইছেন কি আপনি? কি বুঝিয়ে? তখন বলে, এই মানেটাও কি আমাকেই বলতে চাইছেন আপনি? মানে আমিই বলবো বলে আদির কাছে যেতে থাকে। আদি আস্তে আস্তে করে দরজার পাশে গিয়ে দরজার সাথে ডালান দেয়, আর তারপরে আনন্দী আদির পাশে এসে আদিকে হাত দিয়ে ধরে বলতে থাকে, আর এই বলে দেখা যাবে আদির কাছাকাছি যায়। আর তখন বলে, আপনি কি করতে যাচ্ছেন? এদিকে দেখা যাবে অনিন্দ খুব রেগে যায়, রেগে গিয়ে তার মাকে বলতে থাকে, দেখলে মা, দেখলে সবাইকে এরকম ভাবে পাশ কাটিয়ে চলে গেল, একদম সহ্য হচ্ছে না, একদম না। তখন দেখা যাবে যেই লোকটি ঘটক এসেছে বিয়ের জন্য, তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, বলতে থাকে, আপনি কেন এখানে বসে আছেন? আপনি কি আজকেই বিয়েটা পড়িয়ে দিবেন নাকি? ভাগুন এখান থেকে। এই বললে সেখান থেকে সেই লোকটি চলে যায়। তারপরেই দেখা যাবে এদিকে অনিন্দ খুব রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, আমি এটা সহ্য করতে পারছি না, ওকে এ বাড়ি থেকে বিয়ে দিবে? আমি কিছুতেই সহ্য করতে পারছি না বিয়ে, তুমি বুঝতে পারছো মা? আর তখন বলে, আমি তো আরও চিন্তায় আছি, তোর বাবা তো গহনা, মানে এই বাড়ির মেয়েদের বিয়ে মানেই তো তুই বুঝতে পারছিস, এত এত গহনা, সমস্ত কিছু দিয়েই তো বিয়ে হয় না বাবা, আমি আমার গহনাগুলো দিতে পারবো না, আমার গহনাগুলোই আমার সম্পদ, আমি সেগুলো কালকেই লকারে গিয়ে রেখে আসবো। আর তখন বলে, মা তুমি গহনা চিন্তা করছো? তারপর বলে যে, কি করব, আমার গহনা চিন্তা করব না, ওগুলো আমার ভবিষ্যৎ। এই বলে সেখান থেকে গহনা গহনা বলতে বলতে চলে যায়। কি দেখা যাবে আনন্দী আদির সাথে মজার মজার কথা বলতে থাকে, নানান রকম কথা বলতে থাকে, আদিকে কথা বলার তো চান্সই দেয়। সব কথা শেষে আদি বলতে থাকে, যেটা বলার জন্য আপনাকে নিয়ে এসেছিলাম, এই কিছুক্ষণ আগে নিচে তনুশ্রী দিকে বিয়ে দিবেন বলে পাত্র দেখছেন, তো কেন? এই ওর মানে মুখটা দেখলেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ও এই বিয়েটা করতে চায়, আপনি জোর করে বিয়ে দিতে চান। আনন্দী তখন বলে, স্যার আপনার চোখে এটা কি? এরপর বলে, কি? আমার চোখে তো কিছুই নেই। আর তখন বলে, না না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে ভয়। এরপর বলে, ভয়? এখন বলে, ওরে বাবা, বাবারে বাবারে, কি ভয় আপনার চোখে? বলতে থাকে, আপনি যে খুব ভয় পাচ্ছেন এটা খুব ভালো করে বুঝতে পারছি, তাছাড়া আমিও তো এরকম হয়ে যেতে পারি না, ধরেন আমিও তো একসময় মানে এই তনুশ্রীদির মতোই কারো না কারো হাত ধরে চলে যেতে পারি, আরও নানান কথাই বলতে থাকে। এই সমস্ত কথা যখন বলতে থাকে, হঠাৎ করেই দেখা যাবে ঠাম্মির শব্দ শোনা যায়, ঠাম্মি চিৎকার করে ওঠে। এরপর বলতে থাকে, এটা তো ঠাম্মির কণ্ঠ না? এই বলে চিৎকার করে সবাই সেখানে চলে যায়, গিয়ে দেখতে পায় যে ঠাম্মি নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ঠাম্মিকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে চলে যায়, আর সেখানে শিফট করার পর ডক্টর দেখতে থাকে। ডক্টর তখন বলতে থাকে যে এখন উনি ভালো আছে, জ্ঞানও ফিরেছেন। আর তারপর জিজ্ঞেস করতে থাকে যে কখন অজ্ঞান হয়েছিল। এরপর দেখা যাবে কাকাই বলতে থাকে, আধা ঘন্টার মতো হবে। এদিকে বিজয়া খুব কাঁদতে থাকে, বিজয়াকে সান্ত্বনা দিতে থাকে কাকাই। তারপর আনন্দী জ্ঞান ফিরেছে কথা শুনে ঠাম্মির কাছে সবাই তখন চলে যায়। ঠাম্মিকে গিয়ে বলতে থাকে, ও ঠাম্মি, ঠাম্মি তুমি এমনটা মানে কি করে পড়ে গেল গো তুমি কখন? তখন বলে, দেখ আমার জন্য চিন্তা করিস না, আমি এখন সুস্থ আছি তো। এরপর বলতে থাকে, আমার এখানে ভালো লাগছে না, কেন আমাকে নিয়ে এসেছিস দিদিভাই? তারপরে দেখা যাবে থাকে, আজকে তোমাকে তো এখানেই থাকতে হবে ঠাম্মি। এরপর ডক্টরও বলতে থাকে, হ্যাঁ ওনাকে আজকে রাতটা এখানেই থাকতে হবে, কালকে সকালে ছেড়ে দিব। তারপরে দেখা যাবে বলতে থাকে যে আমি এখানে থাকবো। এরপর আনন্দী বলে, আমিও থাকবো। ডক্টর বলে, না কাউকে থাকা যাবে না, আপনাদেরকে চলে যেতে হবে, এমনটা করলে চলবে না। আদি স্যার আপনারা তো বুঝেন। আর তখন বলে, হ্যাঁ এখানে থাকা যাবে না। এরপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে যে আনন্দী তুই যা, আমার জন্য চিন্তা করিস না, আমার দিব্যি রইলো, দিব্যি দিলে তারপর আর কিছুই আনন্দী বলতে পারে না, কিন্তু আনন্দী খুব কষ্ট পায়, বলতে থাকে সময় মতো ওষুধ খেতে হবে। নার্সকে সবটা বুঝিয়ে দেয়, বুঝিয়ে সেখান থেকে আনন্দী খুব কষ্ট পেয়ে চলে যায়। এরপর দেখা যাবে বিজয়া ঠাম্মির হাত ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আনন্দী খুব কষ্ট পেয়েছে, দিব্যিটা যদি আপনি না দিতেন আনন্দীকে কিছুতেই এখান থেকে পাঠানো যেত না, আনন্দী যেত না। এই বললে চিন্তা করতে বারণ করে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে আনন্দী
বাড়িতে এসেই তনুশ্রীদির কাছে আসে, এসে বলতে থাকে ঠাম্মি কেমন আছে? তখন বলে ভালো আছে। তখন বলে যাক বাবা, তুমি একটু আমাকে শান্তি দিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখা যাবে বিয়ের জন্য নানান কথা বলতে থাকে আনন্দী। আর তখন বলে আবার শুরু করলে? তুমি তখনও সকালও শুরু করেছো আর এখনও। আর তখন বলে কি করব? এরপর বলে আমার না আর ভালো লাগছে না এই বিয়ে টিয়ে, তুমি এই সমস্ত বাদ দাও। বিয়ে তখন আনন্দী বলে যে বিয়ে তো তোমাকে করতেই হবে। আরও অনেক কথা বলে আনন্দী ওই তনুশ্রীকে বোঝায়। আর তখন বলে আচ্ছা তনুশ্রীদি, তোমাকে কখনো অনিন্দদা চা খাওয়ার কথা বলেছে, ঘুরতে গিয়ে গানের কথা বলেছে? আর অনেক ধরনের কথা বলতে থাকে। আর তখন বলতে থাকে যে তুমি তাহলে কেন এই সংসারের জন্য এত ভাববে? এরপর দেখা যায় যে আনন্দী কথা বলে চলে যেতে লাগে যে সুমনাদিকে খবরটা দিয়ে আসে যে ঠাম্মি ভালো আছে। আর তখন আনন্দীকে বলতে থাকে আচ্ছা আনন্দী, তুমি কখনো দাদাভাইয়ের সাথে একসাথে চা খেয়ে গল্প করেছো? আনন্দীর মনটা